অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামার খেসারত দিল বাংলাদেশ। খুলনায় তৃতীয় টি-20-তে 31 রানে হারল স্বাগতিকরা। সিরিজে ফিরল জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে চরম অব্যবস্থাপনা খুলনা স্টেডিয়ামে। সীমানা প্রাচীর পেরিয়ে অবাধে মাঠে প্রবেশ দর্শকদের। নিরাপত্তা বাড়ানো ও স্টেডিয়াম সংস্কারের আশ্বাস বিসিবি সভাপতির। অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে ঘিরে স্বপ্ন বুনছে অংশগ্রহণকারী দলগুলো। নিজেদের চতুর্থ শিরোপার জন্য মরিয়া ভারত। বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার বাংলাদেশের। ফুটবল ফেডারেশনের দলের সফলতার পেছনে একতাই মূল শক্তি বললেন নেপাল দলের কোচ। এবং কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারণে খেলবেন না সুয়ারেজ, শঙ্কা আছে মেসিকে ঘিরেও। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। পরীক্ষা নিরীক্ষার ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। অনভিজ্ঞ ক্রিকেটার খেলানোর সুযোগ নিয়ে বাংলাদেশকে 31 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে সিরিজে ফিরল অতিথিরা। আগে ব্যাট করে 6 উইকেটে 187 রান করে জিম্বাবুয়ে। জবাবে 156 রানে থামে টাইগারদের ইনিংস। আবুল বাশারের ক্যামেরায় খুলনা থেকে হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট। ভয়টাই বাস্তবে রূপ নিল। পরীক্ষা নিরীক্ষার ম্যাচে 5টি পরিবর্তনের সঙ্গে 4 ক্রিকেটারের অভিষেকে ফলাফল হয়েছে বুমেরাং। আর তাতেই বছরের প্রথম জয় স্বাদ পেল অতিথি জিম্বাবুয়ে। আর প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিল স্বাগতিক বাংলাদেশ। এর আগে টস জিতে বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং আক্রমণে দারুণ শুরু জিম্বাবুয়ের। তবে দলীয় 45 রানে অভিষিক্ত সুবিধা কাটা পড়েন 20 রান করা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাজ্জা। মাঝে বৃষ্টির রসিকতায় কিছু সময় খেলা বন্ধ থাকলেও ঠিকই উইকেটের চারপাশে রানের বৃষ্টি ঝরান সিবান্দা ও মুতাম্মাবি। তবে বেশি দূর এগোতে পারেননি দুজনে। মুতাম্মাবিকে 20 রানে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের 3 ফরম্যাট মিলিয়ে 400 উইকেট শিকারের অনন্য নজির গড়েন সাকিব আল হাসান। এরপর পরই সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে 50 থেকে 6 রান দূরে থাকতে আউট হন সিবান্দা। কিন্তু তাতেও লাভ হয়নি। স্বাগতিক বোলারদের বেশ পিটিয়েছেন মেলকম ওয়ালার ও উইলিয়ামস। শেষ পর্যন্ত ওয়ালারের 49 ও উইলিয়ামসের 32 রানে চড়ে বাংলাদেশের বিপক্ষে 187 রানের সর্বোচ্চ স্কোর পায় জিম্বাবুয়ে। ইতিহাস বলছে টি-20তে সর্বোচ্চ 165 রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। তাই এদিন রেকর্ড করে জিততে হবে টাইগারদের। এমন সমীকরণে প্রথম ওভারে ধাক্কা ইমরুলের উইকেট হারিয়ে। কিন্তু পুরো সিরিজে দারুণ সফল সাব্বির ও সৌম্যতে স্বপ্নবাজ হয়ে ওঠে আবু নাসের স্টেডিয়ামের গ্যালারি। 67 রানের গুরুত্বপূর্ণ জুটি করে সৌম্য ফেরেন 25 রান করে। সতীর্থের বিদায়ের পর সাব্বির 50 হাঁকিয়ে প্যাভিলিয়নে। এরপর অভিষিক্ত মোসাদ্দেক ম্যাচের মোড় ঘোরাতে পারেননি। আউট হন 15 রান করে। চাপে পড়ে বাংলাদেশ। আস্কিং রান রেটও বাড়ে দ্বিগুণ হারে। 36 বলে প্রয়োজন 88 রান। কিন্তু আশার আলো নিভে যায় সাকিব ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ দ্রুতই আউট হলে। এরপর সোহানের 30 আর অভিষিক্ত মুক্তার আলীর 19 রানে হারের ব্যবধান কমিয়েছে মাত্র। পরীক্ষা নিরীক্ষার পর এই ম্যাচে প্রত্যাশার প্রাপ্তি কতটুকু মিলেছে তা কোচ হাতুরু সিং এই ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো শেষ ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে না থাকলে সিরিজ হারানোর আক্ষেপের সাথে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে অন্তত 10 পয়েন্ট হারাবে বাংলাদেশ। শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। এদিকে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় দল হেরেছে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানিয়েছেন দলের নতুন খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও সঠিক জায়গায় পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাই হারের মূল কারণ। অপরদিকে জিম্বাবুয়ে দলের ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার জানিয়েছেন 3 বিভাগেই ভালো খেলায় জয় পেয়েছে তার দল। আমাদের যে প্ল্যানটা করা হয়েছে আমরা সেখানে আপ টু দ্য মার্ক ছিলাম না। আর যেগুলো প্ল্যানগুলো এক্সিকিউট করার ছিল সেগুলোও করতে পারিনি। বোলিং বা ব্যাটিং, ফিল্ডিং, ওভারঅল সব জায়গায়। সো
এই জন্য হয়তো আমাদের ম্যাচটা কষ্ট হয়েছে। এখানে একটা এক্সপেরিমেন্ট ছিল যে নতুন যারা আসছে তাদের যেখানে টার্গেট করে খেলানোর দরকার ছিল ওইখানেই খেলা হচ্ছে, যে এই ধরনের সিচুয়েশনে তারা কি করে। Smiles and laughter. So to get a win. তিনটি ডিপার্টমেন্টে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলেছি বলেই জিতেছি। ব্যাটসম্যানরা রান করার পর বোলাররা তাদের কাজটি সঠিকভাবে করেছে। এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ না জিততে পারলে সিরিজ থেকে ছিটকে পড়তাম আমরা। শেষ ম্যাচটি আমরা জিতে সিরিজটি সমতায় শেষ করতে চাই। We've got good combinations there, guys. এদিকে স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি-20 ম্যাচ দেখতে আসা সমর্থকরা যে আশা নিয়ে মাঠে এসেছিলেন, ম্যাচ শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয় তাদের। কেউ কেউ মনে করছেন নতুন খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার কারণেই এমন হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে। তবে সবারই প্রত্যাশা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। দুইটা খেলায় বাংলাদেশ জিতছে, আজকে তিনটা খেলা আজকেও জিতবে, সিরিজ জিতবে এবং জিম্বাবুয়ে হওয়াটা হবে। অনেক কষ্ট পাইলাম আমরা বাংলাদেশের খেলা দেখে। আগের দুই ম্যাচ জেতাতে আমরা খুব গর্বিত ছিলাম, এখন আমরা এই ম্যাচ হেরে যাওয়াতে আমরা খুব দুঃখিত। অনেক কষ্ট করে ঢুকছি, আমরা পরের ম্যাচ যেন জিততে পারি, আমরা এইটাই আশা করি। খেলা দেখলাম, খুবই ভালো লাগলো, বাট শেষের দিকে যা খেললো বাংলাদেশ এটা খুবই কষ্টদায়ক। যে নতুন প্লেয়ার নিচে 5টা, এটা নেওয়া আসলে উচিত হয়নি। পুরাতনটাতে যা দেখেছি সেটা যদি পাইতাম অবশ্যই আমরা এটাতে জিততাম। আমি তো চাইছিলাম যে হোয়াইট ওয়াশ করার জন্য, কিন্তু সেটা পারি নাই। আমাদের কিছু ভালো ভালো প্লেয়ার তারা অসুস্থ মাঠের বাইরে, যার কারণে। তবে আবার নেক্সট ম্যাচ আমরা জিতবো ইনশাল্লাহ, এটাই আমরা সবাই কামনা করি। চরম অব্যবস্থাপনা দেখা গেছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গেটগুলোতে। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তাদের উদাসীনতার সুযোগে স্টেডিয়ামের সীমানা প্রাচীর পেরিয়ে প্রতি ম্যাচেই সাধারণ মানুষ অবাধে প্রবেশ করছে মাঠে। শুধু তাই নয়, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের আগমন উপলক্ষে মোটরসাইকেল মহড়ায় কয়েকশো বহিরাগত স্টেডিয়ামে ঢুকে যায় নিরাপত্তা কর্মীদের সামনে। আবুল বাশারের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের আরেকটি রিপোর্ট। বাধা পেরিয়ে এমন ঝুঁকি নিয়ে খেলা দেখতে ঢুকে পড়লেন অনেকেই। এতে ফুটে উঠেছে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। যারা দেয়াল টপকাতে পারেননি তারা বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এমন দৃশ্য প্রথম ম্যাচ থেকেই নিয়মিত। সমস্যা নেই, সবাই তো আসতেছে, কেউ তো রুল ঠিক করে মানতেছে না। ঢুকছেন কেন ভাই এইভাবে? আমরা টিকিট কেটে লাইনে দাঁড়াতে পারতেছি না, আপনারা এইভাবে ঢুকে ব্ল্যাকে আমাদের সমস্যা করেন। আমরা উঠবো, আমরা বসবো কোন জায়গায় আপনাদের জন্য? বাংলাদেশ জিম্বাবুয়ের আন্তর্জাতিক ম্যাচে দর্শকরা যেভাবে প্রবেশ করেছে তাতে করে নিরাপত্তার প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। যাদের অ্যাকোমোডেশন হয় এর বাইরেও সবাই চায় যে এক পলক হলেও খেলা দেখবে। যাদের নিরাপত্তা আমরা দিচ্ছি তারা সবাই নিরাপদে আছে, ভেতরে ম্যাচও ভালোভাবে হচ্ছে, বাইরে যেটুকু হচ্ছে এটা আমরা নিয়ন্ত্রণে রাখবো। এছাড়াও চরম অব্যবস্থাপনা দেখা গেছে স্টেডিয়ামের প্রধান ফটকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেলা দেখতে আসবেন, এই উপলক্ষে হয় মোটরসাইকেলের মহড়া, আর সেই সুযোগে প্রায় 1000 বহিরাগত প্রবেশ করলো স্টেডিয়ামে। কিন্তু বিসিবির এই নিরাপত্তা কর্মীর কণ্ঠে উল্টো সুর। আমি এই জিনিসটা দেখিনি, মেইন রোডের পাশে দর্শক ঢোকার যে গেট, এখন আমাদের যেই পরিমাণের মনে করেন যে ক্যাপাসিটি থাকা দরকার সেই পরিমাণে স্টেডিয়ামে নাই। যেমন মনে করেন বাউন্ডারির উপর দিয়ে ছেলেপেলে ঢুকে যায়। এর আগে বিপিএল এ বিসিবির অব্যবস্থাপনায় কয়েক হাজার বহিরাগত মিরপুর স্টেডিয়ামে ঢুকে পড়লে নানা সমালোচনার জন্ম দেয়। শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেই সঙ্গে সংস্কার করা হবে পুরো স্টেডিয়াম। সংস্কারের সঙ্গে ভবিষ্যতে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের নিরাপত্তার বিষয়েও আরো মনোযোগ দেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। 2006 সালের 28 নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে অভিষেক হয়েছিল বাংলাদেশের। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে 43 রানে হারিয়ে টি-20-র প্রথম জয়ও এসেছিল এই স্টেডিয়ামে। সময়ের স্রোতে দেশের ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন, তবে খুব একটা পরিবর্তন আসেনি আবু নাসের স্টেডিয়ামের চেহারায়। ক্রিকেট এখন বাঙালির প্রাণের খেলা, আর তাই তো জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রতিটি ম্যাচেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শক ধারণ ক্ষমতা 9000 হলেও মাঠে ভিড় জমান তার দ্বিগুণ দর্শক, ফলে অনেককেই ফিরে যেতে হয় হতাশ হয়ে। তাই এবার সংস্কারের পাশাপাশি বাড়ছে আবু নাসের স্টেডিয়ামের আসন সংখ্যাও। টিকিট ছাড়া, জেনুইন দর্শক ছাড়া আর কারো মাঠে ঢোকার কথা না। যেহেতু আজকে এই ধরনের একটা অভিযোগ এসছে, অবশ্যই আমরা এটা তদন্ত করে দেখবো এবং এবারটা যাতে সামনে আর না হয় সে ব্যবস্থা করবো। মাঠে আমাদের যে ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি দর্শক মাঠে ঢুকে গেছে। সো দিস ইজ ওয়ান কনসার্ন আমাদের আছে, যে এটা কিভাবে বন্ধ করা যায়। দ্বিতীয়ত, যেহেতু এত লোক খেলা দেখতে চাচ্ছে, খুলনার মানুষ এত খেলা পাগল, সেই জন্য অবশ্যই 5000-এর একটা ইমিডিয়েট ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা বলবো। আর
লং টার্মে তো অবশ্যই এটাকে টোটালটাই দোতলা করে ফেলা। প্রথম 2 ম্যাচে জয় পাওয়ায় তৃতীয় ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছিল কয়েক গুণ। ফলে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সীমানা প্রাচীর পার হয়ে প্রবেশ করেছেন স্টেডিয়ামে। এতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার বিষয়টিতে আরো জোর দিতে চায় বিসিবি। এরকম আমরা অন্য জায়গায় দেখিনি আসলে কখনো। এইখানটায় যেহেতু প্রাচীরটা একটু কম, মানে লো হাইট আছে কিনা এগুলো আমরা দেখবো, বাট ডেফিনেটলি বেশি দর্শক তো টিকিট ছাড়া, জেনুইন দর্শক ছাড়া আর কারো মাঠে ঢোকার কথা না। যেহেতু আজকে এই ধরনের একটা অভিযোগ এসছে, অবশ্যই আমরা এটা তদন্ত করে দেখবো এবং এবারটা যাতে সামনে আর না হয় সে ব্যবস্থা করবো। এদিকে ওয়ার্ল্ড টি20-র আগে আদর্শ কম্বিনেশনের খোঁজে দলে আরো পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিত দিলেও তৃতীয় ম্যাচে হেরে যাওয়ায় পুরনো কম্বিনেশনে ফেরার ইঙ্গিতও দিয়েছেন পাপন। পারভিন আক্তার, সময় সংবাদ। কদিন পরই মাঠে গড়াবে তরুণ ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। মেগা ইভেন্টে নিজেদের দল নিয়ে আসার কথা জানিয়েছেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। ভারতীয় অধিনায়ক ঈশান কিষান প্রত্যয়ী যুব বিশ্বকাপের চতুর্থ শিরোপা ঘরে তুলতে। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আফগানিস্তান এবং কানাডাও ইতিবাচক ক্রিকেট খেলে টুর্নামেন্টে সফল হতে আশাবাদী। 27 জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের। তার আগে নিজ দল নিয়ে আশার বাণী শুনিয়েছেন দলগুলোর অধিনায়করা। 3 বারের যুব বিশ্বকাপ জয়ী ভারত এবারও আশাবাদী শিরোপা ঘরে তুলতে। রঞ্জি ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে দলের অনেকেরই। লেট অর্ডারেও আছে অনেক ম্যাচ উইনার ব্যাটসম্যান। এছাড়া রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে কোচ হিসেবে পেয়ে শিরোপা পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধিনায়ক ঈশান কিষান। ব্যাটিং বোলিং সব বিভাগে আমাদের দলটি ব্যালেন্সড। দলে কয়েকজন নির্ভরযোগ্য ক্রিকেটার আছেন যারা নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকে। তাই 4 নম্বর শিরোপা ঘরে তুলতে আমরা আত্মবিশ্বাসী। ওয়ানডে আর ওয়ার্ল্ড টি20 শিরোপা জিতলেও কখনো যুব বিশ্বকাপের শিরোপা জেতেনি শ্রীলঙ্কা। অধিনায়ক চারিত আসালাঙ্কার কাছে তাই বড় চ্যালেঞ্জ প্রথমবারের মতো টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন। আমরা কখনোই যুব বিশ্বকাপের শিরোপা জিতিনি। গ্রুপ পর্বে পাকিস্তান, আফগানিস্তানের সাথে ম্যাচ বাই ম্যাচ খেলে জিততে চাই। লক্ষ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। স্কটল্যান্ড, কানাডার অধিনায়করা অবশ্য বড় স্বপ্ন দেখছেন না। কাপ পর্বে খেলাটাই মূল লক্ষ্য তাদের। আমরা বিশ্বকাপ খেলে নিজেদের স্কিল বাড়াতে চাই, ধীরে ধীরে উন্নতি করতে চাই আর ভালো ক্রিকেট খেলতে চাই। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বড় ভাই নওরোজ মঙ্গল খেলেন আফগানিস্তান জাতীয় দলের হয়ে, আর ছোট ভাই ইহসানুল্লাহ আফগান যুবাদের অধিনায়ক। মেগা ইভেন্টে ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যয় তার কণ্ঠে। পজিটিভ ক্রিকেট খেলে ম্যাচ জেতা সম্ভব। আমরা চাইবো পজিটিভ ক্রিকেট খেলতে। টুর্নামেন্ট সবার জন্যই উন্মুক্ত, তাই রণক্ষেত্রে নামার আগে নিজেদের শক্তির জায়গাগুলো নিয়ে ভাবছেন সবাই। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা। দুপুরে বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় রাজশাহী ও বগুড়ার দ্বিতীয় দিনের খেলা। সকাল থেকে আলোক স্বল্পতা ছিল, পাশাপাশি ছিল গুড়ি বৃষ্টি। ফলে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আলোক স্বল্পতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় রাজশাহীর খেলা। মধ্যাঞ্চলের 2 অপরাজিত ব্যাটসম্যান তানভীর হায়দার ও শরীফুল্লাহ তৃতীয় দিনের খেলা শুরু করবেন। একই চিত্র বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের। পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় বৃষ্টির কারণে। কুমিল্লায় হয়ে গেল রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতা। কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীতে বুধবার দিনব্যাপী এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলে। রবি ফাস্ট বোলার হান্ট প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হাজির হয় শত শত যুবক। প্রতিযোগিতায় অংশ নেয় কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর 6 জেলার 1200 পেসার। রবি ফাস্ট বোলার হান্ট কার্যক্রমের কোচের দায়িত্বে আছেন মাহবুব আলী জাকি। দেশের 16টি ভেন্যুতে চলবে কার্যক্রম। সকল ভেন্যু থেকে 125 কিলোমিটার গতিতে বল করা বোলারদের পাঠানো হবে ঢাকায়। স্বল্প প্রশিক্ষণ শেষে প্রাথমিকভাবে 40 জনকে বাছাই করা হবে। বিভিন্ন প্রক্রিয়া শেষে সর্বোচ্চ গতিসম্পন্ন একজন বোলার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। স্বাগতিক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। রেকর্ড গড়ার ম্যাচে স্বাগতিকরা 25 রানে হারিয়েছে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার 8 উইকেটে 348 রানের জবাবে 323 রানে গুটিয়ে যায় ভারত। ফলে 5 ম্যাচ সিরিজে 4-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন কেন রিচার্ডসন।
টসে জিতে ব্যাটিংয়ের শুরুতেই অস্ট্রেলিয়াকে 187 রানের উড়ন্ত সূচনা এনে দেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। নবাগত সন্তানকে মাত্র 7 রানের জন্য ওয়ার্নার সেঞ্চুরি দিয়ে স্বাগত জানাতে ব্যর্থ হলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়ে ফিঞ্চ ফেরেন দলীয় 221 রানে। এরপর অধিনায়ক স্মিথের 51 ও ম্যাক্সওয়েলের 41 রানের সুবাদে 348 রানের বিশাল সংগ্রহ পায় অজিরা। জবাবে দলীয় 65 রানে রোহিত শর্মাকে হারালে টিম ইন্ডিয়ার হাল ধরেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে ব্যক্তিগত ও দলীয় 277 রানে ধাওয়ান ফেরেন সাজঘরে। তখন জয়ের পথে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। এরপরই বদলে যায় পুরো দৃশ্যপট। 25তম ওয়ানডে সেঞ্চুরি তুলে দ্রুতই ফেরেন কোহলি। এরপর কেন রিচার্ডসনের বোলিং তোপে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। রবীন্দ্র জাদেজা ছাড়া কোনো ব্যাটসম্যানই পারেননি 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। ফলে 323 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। उमेश यादव स्ट्राइक पे दोबारा तीसरी गेंद पे तीसरी बार कैच का मौका बाहरी किनारा और इस बार मैथ्यू वेड गलती नहीं। বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের ব্যর্থতার দায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মুর্শিদি বুধবার এই কথা বলেন। তবে ব্যর্থতার দায় স্বীকার করলেও এজন্য বাফুফের কেউ পদত্যাগ করবেন না বলেও জানান তিনি। বাফুফে নির্বাহী কমিটির নিয়মিত বৈঠক, যাতে আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত ছিল সদ্যই বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের বাজে পারফরমেন্স। অথচ প্রায় 5 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে জাতীয় দলের ব্যর্থতায় বাফুফের কি করণীয় হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট জবাব মেলেনি ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে। 36 আওয়ারও পার করি নাই, খেলা শেষ হয়েছে রেজাল্টের পরে। এত কুইক রিয়াকশনে যেতে চাচ্ছি না, তবে আর অবশ্যই যে কোনো জিনিসের একটা পরবর্তী সিদ্ধান্ত বা তাদের এগেনস্টে কোনো রকম কিছু নেওয়া, সেটাও কিন্তু আমাদের ওই কমিটি ম্যানেজমেন্ট সার্বিক সব রিপোর্টের পরেই কিন্তু বিবেচনা করে আমরা সিদ্ধান্তে যাব। 2008 সালের নির্বাচনের পর 2 মেয়াদে বর্তমান কমিটি ক্ষমতায় আছে প্রায় 8 বছর হতে চলল, কিন্তু দীর্ঘ এই পথ চলায় তাদের হাত ধরে দেশের ফুটবলে অর্জন হয়নি উল্লেখ করার মতো কিছুই। উল্টো আছে 4টি সাফের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার রেকর্ড। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায়, এই ব্যর্থতার দায় তাহলে কাদের? সার্থকতা যা সেটুকু ফুটবলের এবং দেশের মানুষের। ব্যর্থতা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের। এদিকে ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিলেও ক্ষমতা ছাড়তে আপোষহীন ফেডারেশনের শীর্ষ কর্তারা। এমন একটা সময় আমি আপনাদের সামনে কথা বলছি যে জায়গায় আমাদের মেয়াদকালটা অনেক অনেক সংকীর্ণ, শেষের দিকে। এই সময়টায় আসলে সরে দাঁড়ানো, অনেকে আপনারা বলবেন যে এটা হয়তো কাপুরুষোচিত কাজ, সেই কারণে ওটা না করে আমি বলতে চাচ্ছি এটাকে ফেস করে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচন করে আমরা আরেকটা গণতান্ত্রিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য উপহার দিয়ে আপনাদের কাছে উপহার দিতে। তবে বাংলাদেশের ফুটবলে চলমান অস্থিরতা নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে কথা বলতে চাইলেও গণমাধ্যম এড়িয়ে যান কাজী সালাউদ্দিন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আরামবাগ ক্রীড়া সংঘের উপর ধার্য করা জরিমানা 30 লাখ টাকা থেকে কমিয়ে 15 লাখ টাকা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় বাফুফে। এর আগে বাফুফে ভবন ভাঙচুরের ঘটনায় ক্লাবটিকে 30 লক্ষ টাকা জরিমানা করেছিল ফেডারেশন। অনাদায়ে 1 বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। আজকে আমাদের এই বোর্ড 30 লক্ষ টাকা থেকে জরিমানা থেকে কমিয়ে 15 লক্ষ টাকা নির্ধারণ করেছে। 10 লাখ টাকা জমা দিয়েছেন, বাকি 5 লাখ টাকা তারা জমা দেবেন বাকি খেলার আগে। ফেভারিট মালদ্বীপকে 4-1 গোলে উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে নেপাল। আর অনেকটা তরুণ এই দল নিয়ে সাফল্যের পেছনের কারিগর কোচ বালগোপাল মহার্জন। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, একতাই দলের মূল শক্তি। সাথে বাংলাদেশ ফুটবল সংস্কৃতি ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ব্রাদার্স ইউনিয়নের সাবেক এই ফুটবলার। বালগোপাল মহার্জন বাংলাদেশ ক্লাব ফুটবলে যখন প্রাণ ছিল দর্শকের মাতামাতি, উৎসাহ, উদ্দীপনা, তখন তিনি খেলতেন ঢাকার মাঠে। 90-এর দশকে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে কাঁপিয়েছেন মাঠ। প্রায় 1.5 যুগ পর আবারও ঢাকায় ফিরেছেন নতুন রূপে, নতুন ভূমিকায়, একজন কোচের ভূমিকায়, যার দল খেলবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে। তিনি বললেন বাংলাদেশ ফুটবলের একাল ও সেকালের গল্প। তখন বাংলাদেশের ফুটবলে ছিল আবেগ, এক ধরনের প্যাশন ছিল খেলার প্রতি। আগে যেসব ফুটবলাররা খেলতো তাদের শারীরিক ভাষা ছিল অন্যরকম, ফুটবলটা তারা অনুভব করে খেলতো। এখন অনেক ঘাটতি আছে এদেশের ফুটবলে, অনেক কিছু বদলেছে। 2003 সালের সাফে এই নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গত 1 যুগে প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এগিয়েছে নেপালের ফুটবল, কিন্তু কেন উল্টো রথে বাংলাদেশের ফুটবল? আমরা জানি শেষ 10 বছরে ক্রিকেটের উৎকর্ষ অনেক বেড়েছে, এর তুমুল জনপ্রিয়তা ফুটবলকে পেছনে ফেলে দিয়েছে। তবু আমি মনে করি এটা অবকাঠামোর দুর্বলতা। ভিতটা ঠিক রেখে এগুলে এই সংকট কাটানো সম্ভব। নেপাল কোচ জানালেন সামগ্রিকভাবে
দক্ষিণ এশিয়ার ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনতে দরকার তৃণমূল পর্যায়ে শক্ত ফুটবল সংস্কৃতি। সাথে জানালেন স্থানীয় কোচের গুরুত্ব। কোচ ও ফুটবলারের যোগাযোগের নেই কোনো বিকল্প। দেশের কোচদের জেলা থেকে বড় শহরের ফুটবলারদের মেলবন্ধন করানোই ফুটবল উন্নয়নের চাবিকাঠি। দলের সমন্বয় রক্ষায় দেশি কোচের তুলনা নেই। আর সব থেকে বড় বিষয়, জনমনে ফুটবলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। নেপালে ফুটবল 1 নম্বর খেলা এবং আমরা সেভাবেই খেলি, মনে প্রাণে ফুটবলকে ধারণ করি। এই ছেলেদের কাছে ফুটবল শুধু খেলা নয়, এটি তাদের জীবনেরও অংশ। তার অধীনে বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক শিরোপা হাতে তুলবে নেপাল, এমনটাই আশাবাদ দেশের ক্লাব ফুটবলের সাবেক এই ফুটবলারের। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 24 জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় বিভাগ কাবাডি লীগ। লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে। বুধবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 2 গ্রুপে বিভক্ত হয়ে এবারের লিগে অংশ নেবে 8টি দল। এ গ্রুপের দলগুলো হলো আলী স্পোর্টিং ক্লাব, গুলিস্তান স্পোর্টিং ক্লাব, আইডিয়াল ক্রীড়াচক্র ও মনিরুজ্জামান ক্রীড়াচক্র। অন্যদিকে বি গ্রুপে আছে সানশাইন স্পোর্টিং ক্লাব, মুরুদনগর একাদশ, সোনালী ক্রিয়েশন ক্লাব ও জেবি স্পোর্টিং ক্লাব। লিগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 27 জানুয়ারি। এর পরদিন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী দ্বিতীয় বিভাগ এই কাবাডি লীগ। খেলার সময় আরো যা দেখবেন, ফিক্সিং বিতর্কের মাঝেও চলছে অস্ট্রেলিয়ান ওপেন। দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন ফেভারিট সেরেনা, শারাপোভা ও জোকোভিচ। এবার কোপা দেল রের খবর। আজ রাতে মাঠে নামার অপেক্ষায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা লড়বে অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়। আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। স্তাদিও দি বালাইদোসে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। রিয়াল মাদ্রিদের উপর নিষেধাজ্ঞা আরোপের পর আসরের 2 হট ফেভারিট এখন বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদ। একের পর এক রাউন্ড পার করে এখন কোয়ার্টার ফাইনালের মঞ্চে এই 2 জায়ান্ট। এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। সান মামেস বাইরিয়ায় স্বাগতিক অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। কদিন আগেই ন্যু ক্যাম্পে লিগের ম্যাচে বার্সার কাছে 6-0 গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। এছাড়া ঘরের মাঠে এর আগে কাতালানদের বিপক্ষে 1-0 গোলে হেরেছে স্বাগতিকরা। তাই এই ম্যাচটি যে বিলবাওয়ের জন্য প্রতিশোধের তা বলাই যায়। এদিকে শেষ 5 ম্যাচের 4টিতেই জয়ের ধারায় থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সা বিলবাওয়ের বিপক্ষে শেষ 5 ম্যাচের 3টিতে জিতে পরিসংখ্যানে আছে এগিয়ে। তবে কোচ লুই এনরিকের প্রত্যাশা ম্যাচটি অতিথিদের জন্য বেশ প্রতিদ্বন্দ্বিতার হবে, কারণ সাসপেনশনের কারণে সুয়ারেজ আর ইনজুরির কারণে কাতালানরা মেসিকে পাচ্ছে না এই ম্যাচে। আরেক ম্যাচে স্তাদিও দি বালাইদোসে সেল্টা ভিগোর প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। 2 দলের শেষ 5 বারে দেখায় অ্যাথলেটিকোর জয় 3টিতে হলেও সব রকম প্রতিযোগিতায় শেষ 12 ম্যাচে মাত্র 2টিতে হেরেছে গ্যালেসিয়ানরা। অন্যদিকে সব প্রতিযোগিতায় শেষ 22 ম্যাচে মাত্র 1টিতে হারের স্বাদ পেতে হয়েছে রোজি ব্লাঙ্কোসদের। তবে ইনজুরির কারণে এই ম্যাচে লুকাস রদ্রিগেজ, থিয়াগো আর ফার্নান্দো তোরেসকে পাচ্ছে না অতিথিরা। তারপরও প্রথম লেগে স্বাগতিকদের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চাইবে দিয়েগো সিমেওনের শিষ্যরা। ফারজানা মুমু, সময় সংবাদ। এফএ কাপের খবর। আসরের 4র্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে এক্সটার সিটির মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে প্রথম লেগে এক্সটার সিটি মাঠে 2-2 গোলে ড্র করেছিল অল রেডরা। এক্সটার সিটির বিপক্ষে এর আগের দুবারই দেখা হয়েছে লিভারপুলের। 2টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এক্সটার সিটির মাঠে। 2011তে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছিল অল রেডরা। কিন্তু এফএ কাপের আসরে এবার প্রথম লেগে এক্সটারের বিপক্ষে 2-2 গোলে ড্র করে তারা। তাই ঘরের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইবে ইউর্গেন ক্লপের দল। এদিকে ড্যানিয়েল স্টারিজ ও ডিভক ওরিগিদের ইনজুরির কারণে এ ম্যাচে লিভারপুলের হয়ে অভিষেক হতে পারে সদ্যই ধারে দলে খেলতে আসা ফুটবলার স্টিভেন কলকারের। চলছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদল। কোন তারকা ঠিকানা বদল করে নতুন মৌসুমে কোন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামছেন, আবার কোন ক্লাব কোন ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছেন, এসব সংবাদে মুখরিত ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। এমনই কিছু আলোচিত দলবদলের সংবাদ নিয়ে এবারের প্রতিবেদন।
এর আগে অসংখ্যবার বলেছেন, এবার আবারও স্মরণ করিয়ে দিলেন বার্সেলোনা ছাড়া ইউরোপের অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে জড়াবেন না খুদে ফুটবল জাদুকর মেসি। এবারের দলবদলের মৌসুমে নিন্দুকেরা গুঞ্জন তুলেছিল বার্সা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড অথবা প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমাতে পারেন মেসি। আর মেসির মতো সুপারস্টারকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ ফি দিতেও প্রস্তুত ছিল ক্লাব দুটি। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে 5 বারের ব্যালন ডিওর জয়ী মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ড বা ফ্রান্সে পাড়ি জমানোর কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার নেই। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু নিজের ফুটবল নৈপুণ্যে নজর কেড়েছেন ইউরোপের নামি দামি ক্লাবগুলোর। এভারটনের হয়ে 24 ম্যাচে 19 গোল করা এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যান সিটি আর লুকাকুর সাবেক দল চেলসির মতো ক্লাব। তবে প্রতিযোগিতায় এগিয়ে আছে রেড ডেভিলরা। ইউরোপিয়ান গণমাধ্যমের গুঞ্জন, 22 বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য 65 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব রেখেছে এভারটনের সামনে। তবে মোটা অঙ্কের বিনিময়ে লুকাকুকে হাতছাড়া করবেন নাকি বেলজিয়ামের প্রতিভাবান এই ফুটবলারকে রেখে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান এগিয়ে নিতে চাইবে, সিদ্ধান্ত নেবে এভারটন। দলবদলের মৌসুমে দিয়েগো কস্তাকে চেলসি ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক ক্লাব সতীর্থ ডেভিড লুইজ। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবারের মৌসুমে খুব ভালো অবস্থানে নেই বলে কস্তাকে এমন পরামর্শ দিয়েছেন পিএসজি ডিফেন্ডার লুইজ। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। বিশ্বকাপের আগে ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক ঈশান কিষান। সম্প্রতি দেশটির ঘরোয়া লিগ বিজয় হাজারে ট্রফিতে ধোনির সাথে খেলেছেন ঈশান। সেখানে ধোনির কাছ থেকে অধিনায়কত্ব সহ মাঠে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে অবগত হন তিনি। ঈশান জানিয়েছেন, ধোনির কাছ থেকে পাওয়া পরামর্শ বিশ্বকাপে তার জন্য সহায়ক হবে। 27 জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট। ডি গ্রুপে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নেপালের মুখোমুখি হবে 3 বারের চ্যাম্পিয়ন ভারত। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামের কিউরেটর জয়ানন্দ ওয়ার্নাওয়ারাকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট। তদন্ত কাজে সহযোগিতা না করায় আইসিসি তাকে নিষিদ্ধ করে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে আইসিসির তদন্ত কাজে সহযোগিতা না করা এবং তদন্ত সংশ্লিষ্ট তথ্য কর্তৃপক্ষকে সরবরাহ না করার অভিযোগ ওঠে জয়ানন্দের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় তাকে নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের চেয়ারম্যান রুনি ফ্লানাগান। ইতিমধ্যেই একই অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল নভেম্বরে লঙ্কান ক্রিকেট বোর্ড জয়ানন্দকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে। কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে উইকেট রক্ষক ব্যাটসম্যান ডিকক প্রস্তুত রয়েছেন। সিরিজে 2-0 এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কাঁধের ইনজুরির কারণে প্রথম টেস্টের পরই মাঠের বাইরে চলে যান পেসার ডেল স্টেইন। ইনজুরির মাত্রা গুরুতর হওয়ায় চতুর্থ টেস্টেও দর্শক হয়ে থাকতে হবে এই পেসারকে। এদিকে স্টেইনের ইনজুরিতে ভাগ্য খুলতে পারে 20 বছর বয়সী প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ভ্যান জাইলের বাজে ফর্মের কারণে প্রোটিয়ার জার্সি গায়ে অভিষেক হতে পারে 33 বছর বয়সী ব্যাটসম্যান স্টিফেন কুকের। আর হাঁটুর ইনজুরি কাটিয়ে উইকেটের রক্ষকের দায়িত্ব নিতে পারেন ডিকক। অস্ট্রেলিয়া টেস্ট দলের ডাক পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড ও চ্যাড সাইরাস। নিউজিল্যান্ডের বিপক্ষে 12 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন এই 2 অজি সিমার। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েন স্টিভেন ওকিফ ও স্কট বোল্যান্ড। এই দুজনের স্থলাভিষিক্ত হচ্ছেন বার্ড ও সাইরাস। 2013 সালে অ্যাশেজে সবশেষ টেস্ট খেলেছিলেন জ্যাকসন বার্ড। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ওজি দলে অভিষেক হয় চ্যাড সাইরাসের। দলের অন্যান্য সদস্যরা হলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, শন মার্শ, মিচেল মার্শ, পিটার নেভিল, জেমস প্যাটিনসন, পিটার সিডল, জশ হ্যাজেলউড এবং নাথান লায়ন। অস্ট্রেলিয়ান ওপেনের খবর। ফিক্সিং বিতর্কের মাঝে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপার পথে এগিয়ে চলেছেন টেনিস তারকারা। প্রথম 2 দিন খেলোয়াড়রা অঘটনের শিকার হলেও মঙ্গলবার আসরের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন সব ফেভারিটরা। মেয়েদের এককে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, রাশিয়ান মারিয়া শারাপোভা ও আগনিয়েস্কা রাদানওয়াস্কা এবং ছেলেদের এককে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, কেই নিশিকোরি, জো উইলফ্রেড সোঙ্গা, রজার ফেদেরার, থমাস বার্ডিস ও গ্রিগর দিমিত্রভ। রড লেভার অ্যারেনায় আসরের দ্বিতীয় রাউন্ডে তাইওয়ানের হেশিও সু উইয়ের বিপক্ষে কোর্টে নামেন 21টি গ্র্যান্ড স্ল্যাম জয় পেয়েছেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা। তৃতীয় রাউন্ডে ওঠার পথে 28 বছর বয়সী এই রুশ সুন্দরী 6-2 ও 6-1 গেমে হারান বেলারুশের আলিয়াকসান্দ্রাকে।
এছাড়া পোলিশ তারকা আগনিয়েস্কা রাদাউস্কা 6-4, 6-2 গেমে হারিয়েছেন কানাডিয়ান সেন্সেশন ইউজিন বুচার্ডকে। এদিকে ছেলেদের এককে তৃতীয় রাউন্ডে টিকিটের জন্য লড়তে হয়েছে নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও জো উইলফ্রেড সোঙ্গাকে। বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ মাত্র 1 ঘন্টায় 6-1 ও 6-2 গেমে প্রথম 2 সেটে এটিপি র্যাঙ্কিং এর 167তম খেলোয়াড় কোয়েন্টিন হ্যালিন্সকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান 19 বছর বয়সী। অবসরের আগে নিজের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বক্সার টিম ব্র্যাডলির বিরুদ্ধে লড়বেন ফিলিপাইনের বিখ্যাত বক্সার ম্যানি প্যাকিয়াও। অবসরের আগে এটাই আমার শেষ ম্যাচ। এমন সিদ্ধান্তে আমি খুবই খুশি, তবে এটা নিশ্চিত অবসরের সময়গুলো আমি বক্সিং রিং মিস করব। সারা জীবন বক্সিং এ লড়ে যাওয়া অসম্ভব, কিন্তু এটাই জীবন ও বাস্তবতা। আশা করি শেষ লড়াই ইতিহাসের অংশ হয়ে থাকবে। ক্যারিয়ারের শেষ ম্যাচে অবশ্যই জয় চাই আমি। চিলির জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়ছেন হোর্হে সাম্পাওলি। চিলি ফুটবল সংস্থার সাথে এ ব্যাপারে সাম্পাওলির সমঝোতা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। 2018 সাল পর্যন্ত চুক্তি থাকলেও চিলির জাতীয় দল থেকে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন সাম্পাওলি। ঘুষ কেলেঙ্কারির ঘটনায় চিলি ফুটবলের সাবেক প্রধান সার্জিও জাদুয়ে বরখাস্ত হওয়ার পর থেকেই দল ছাড়ার গুঞ্জন ছিল সাম্পাওলির। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে চুক্তির আগে দায়িত্ব ছাড়ায় 6 লাখ মার্কিন ডলার জরিমানা দিতে হবে সাম্পাওলিকে। গুঞ্জন আছে ইউরোপের কোনো ক্লাবে যেতে পারেন চিলির কোচ। সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাম্পাওলির। সবশেষ কোপা আমেরিকায় চিলি জাতীয় ফুটবল দলকে শিরোপা জিতিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামার খেসারত দিল বাংলাদেশ। খুলনায় তৃতীয় টি-20তে 31 রানে হারল স্বাগতিকরা। সিরিজে ফিরল জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচে চরম অব্যবস্থাপনা খুলনা স্টেডিয়ামে। সীমানা প্রাচীর পেরিয়ে অবাধে মাঠে প্রবেশ দর্শকদের। নিরাপত্তা বাড়ানো, স্টেডিয়াম সংস্কারের আশ্বাস বিসিবি সভাপতির। অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে ঘিরে স্বপ্ন বুনছে অংশগ্রহণকারী দলগুলো। নিজেদের চতুর্থ শিরোপার জন্য মরিয়া ভারত। বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দলের সফলতার পেছনে একতাই মূল শক্তি বললেন নেপাল দলের কোচ। এবং কোপা দেল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারণে খেলবেন না সুয়ারেজ, শঙ্কা আছে মেসিকে ঘিরেও। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।